একটা ঘন জঙ্গলের পাশে একটা গ্রাম ছিল সোনপুর। সোনপুরে মহেশ আর তার স্ত্রী জয়া থাকতো। আরে মহেশ, আমার টাকা কবে ফেরত দেবে? খুব তাড়াতাড়ি শেঠজি, যেদিন আমার টাকা জোগাড় করতে পারবো সেদিন সোজা আপনার কাছেই যাব। ঠিক আছে, আমি অপেক্ষা করব। আচ্ছা শেঠজি। মহেশের স্ত্রীর শেঠের ওপর খুব রাগ ছিল। আরে শোনো, তুমি আর কত সুদ দেবে এই শেঠকে? যত ঋণের থেকে নিয়েছিলাম তার থেকে তো দ্বিগুণ দিয়ে দিয়েছি আমরা। জানি না, এইসব আমি বুঝি না। আমি শুধু এটুকুই জানি, যদি আমাদের এই বাড়িতে থাকতে হয় তাহলে শেঠজিকে টাকা দিতেই হবে। ঠিক আছে। একবার মহেশ জঙ্গলে একটা বড় গাছের চুক্তি করলো। তার থেকে বেশ ভালো টাকা পেল। যখন সে বাড়ি ফিরল, এখনই গিয়ে এই টাকা শেঠজিকে দিয়ে আসে। আরে আরে, সব টাকা ওনাকে দেওয়ার কি দরকার? অর্ধেক আমরা রেখে দেব। কিন্তু কেন? কেন বলছো? আমার শরীরে একটাও গয়না নেই, অন্তত এই পয়সা দিয়ে একটা কানের দুল তো কিনে নেব। কিন্তু যদি শেঠজি জানতে পারে তাহলে রেগে যাবে। ওকে কে বলবে? ঠিক আছে, আমি দুল কিনে নিয়ে আসছি। মহেশ একটা সোনার দুল কিনে আনলো আর বাকি পয়সা নিয়ে মহেশ শেঠজির কাছে গেল। আরে বাবা, আজকে তো তোর রোজগার ভালোই হয়েছে। হ্যাঁ শেঠজি, তুই যদি এরকম সততার সাথে পয়সা এনে দিস তাহলে তাড়াতাড়ি তোর বাড়ি হয়ে যাবে। আর কত টাকা দিতে হবে শেঠজি? মাত্র 20,000 টাকা। ঠিক আছে, আশা করছি তাড়াতাড়ি দিয়ে দেবো। মহেশ ওখান থেকে বাড়ি ফিরে এলো। আমার দুল এনেছো? হ্যাঁ, এই নাও। কিন্তু আমার মনে হচ্ছে শেঠজিকে টাকাটা দিয়ে দেওয়া উচিত ছিল। সেটা কেন? মাত্র 20,000 তো বাকি আছে। এই দুলটা না আনলে 10,000ই বাকি থাকতো। ঠিক আছে, পরের বার টাকা পেলে দিয়ে দিও। এখন আমি এই দুলটা পরছি। দুল পরে জয়া খুব খুশি হলো। সে নিজের সোনার দুল দেখাতে প্রতিবেশীর কাছে গেল। ও শিলা, দেখ, আমার স্বামী আমার জন্য সোনার দুল কিনে এনেছে। এটা তো খুবই সুন্দর দিদি, তাই না? জয়া গ্রামের সব মহিলাকে নিজের দুল দেখালো। রাতে যখন জয়া শুয়েছিল তখন একটা চোর জয়ার দুল চুরি করে আর পালিয়ে গেল। পরের দিন সকালে, হে ভগবান, আমার কানের দুল! হে ভগবান, আমার দুলগুলো চুরি হয়ে গেছে। তুমি কাকে দুলগুলো দেখিয়েছিলে? কাউকে না, শুধু শিলাকে, বিমলাকে, প্রভাকে। সারা গ্রামে তো ঢাক বাজিয়ে দিয়েছো আর বলছো কাউকে দেখাওনি। তোমার বুদ্ধি তো হাঁটুতে আছে। তার থেকে তো ভালো হতো আমি এই টাকাটা শেঠজিতে দিয়ে দিতাম। বোকা মহিলা। জয়ার পেটে কোনো কথা হজম হতো না। সে সব কথা সবাইকে বলে দিত। যদি ওর ঘরে ভালো রান্নাও হতো সেটাও গিয়ে ও সবাইকে বলে দিত। আরে মহেশ ভাই, আজকে তোমার বাড়িতে ক্ষীর হচ্ছে, আমাদের ডাকলে না? ভাই, আমি তো এখনো বাড়ি পৌঁছাইনি। আমি কি করে জানবো যে কি বানাচ্ছে? আরে সবাই জানে, জয়া বৌদি বলেছে। মহেশ খুব তাড়াতাড়ি বাড়ি ফিরে এলো। সারা গ্রামে বলে দিয়েছো যে তুমি ক্ষীর বানিয়েছো। এতে আবার কি দোষ হলো? বানিয়েছি তো বানিয়েছি। আরে বানিয়েছি তো নিজে খাও না। দুনিয়া সবাইকে বলার কি আছে? তোমার এই আচরণে বিরক্ত লাগছে আমার। কোনো কথায় নিজের মধ্যে রাখতে পারো না, সবকিছু ঢাক পিটিয়ে বেড়াও। প্রায়ই মহেশ জয়াকে বকাবকি করত। একদিন মহেশ জঙ্গলে কাঠ কাটতে গিয়েছিল। ও একটা খুব মোটা গাছ কাটছিল। তখনই ওর পায়ে কিছু ঠেকলো। ও নিচে মাটি খুঁড়ে একটা ঘড়া পেল, সোনার কয়েনে ভরা। বাহ বাহ, আমার তো কপাল খুলে গেল। হে ভগবান, তোমার লাখ লাখ ধন্যবাদ। এখন এটা আমি বাড়ি নিয়ে যাই। না না, মহেশের জয়ার বোকামির কথা মনে পড়ল। আমি যদি এই ঘোড়াটাকে বাড়ি নিয়ে যাই তাহলে জয়া সবাইকে বলে দেবে যে বাড়িতে সোনার ঘোড়া আছে আর সবকিছু চুরি হয়ে যাবে। না না, আমি সেটা হতে দেবো না। মহেশ চিন্তায় পড়ে গেল যে ও কি করবে। ওর মাথায় একটা পরিকল্পনা এলো। মহেশ ঘোড়াকে ওখানেই মাটিতে পুঁতে দিল আর তার উপরে একটা পাতা রেখে দিল। তারপর মহেশ নদীর কাছে গেল আর নদী থেকে অনেকগুলো মাছ ধরল। ওই মাছগুলোকেও একটা গাছে ঝুলিয়ে দিল। তারপর একটা গাছে অনেকগুলো রুটি রেখে দিল। পুরো গাছটা রুটি দিয়ে ভরে গেল আর তারপর সে নিজের বাড়ি ফিরে গেল। জয়া, চলো আমার সাথে। কোথায় যেতে হবে? আমি জঙ্গলে একটা ঘোড়া পেয়েছি যাতে সোনার কয়েন আছে। ঘোড়াটা অনেক বড়,
তুমি আমার সাথে চলো, আমরা দুজনে মিলে ঘোড়াটা নিয়ে আসবো। হ্যাঁ হ্যাঁ চলো, সোনার কয়েনের ঘোড়া, বাবা। জয়া আর মহেশ দুজনেই জঙ্গলে চলে গেল। জঙ্গলে পৌঁছে জয়া সেই গাছটা দেখল। হে ভগবান, রুটির গাছ! হ্যাঁ, কালকে তো এই গাছটা থেকে রুটির বৃষ্টি হচ্ছিল। এটা তো সাধারণ জঙ্গল না, বরং একটা জাদুর জঙ্গল। কিছুটা যাওয়ার পরে জয়া সেই গাছটাও দেখল, যেটাতে মাছ ঝুলছিল। মাছ হয়েছে আবার গাছে? হ্যাঁ, এটাকে ছাড়ো, আগে যাই। কিছুটা চলার পর মহেশ সোনার ঘোড়ার জায়গায় পৌঁছলো, যেখানে ও ঘোড়াটা পুঁতেছিল। সে পাতা সরালো। হে ভগবান, তুমি একদম ঠিক বলেছিলে। হ্যাঁ, কিন্তু এই কথাগুলো কাউকে বলো না। আমি কি পাগল নাকি যে আমি এইসব কাউকে বলবো? হ্যাঁ, সেটা তো আমি জানি। তার মানে? কিছু না, চলো বাড়িতে যাই। দুজনে বাড়ি ফিরল। জয়া, গিয়ে কুয়ো থেকে ঠান্ডা জল নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। জয়া ঘোড়া নিয়ে বাইরে গেল, আর মহেশ ঘরে গর্ত খুঁড়ে ওই সোনার কয়েনের ঘোড়াটা লুকিয়ে ফেলল। এদিকে কুয়োর পাড়ে জয়ার বন্ধু শিলার সাথে দেখা হলো। কি ব্যাপার, আজকে খুব খুশি? আর কি বলবো, আমাদের তো কপাল খুলে গেছে। এমন কি হলো? আমরা জঙ্গলে সোনার কয়েন ভরা ঘোড়া পেয়েছি। কি? তুই কাউকে বলিস না? হ্যাঁ হ্যাঁ। মহিলাদের কথা কোনোদিন থেমে থাকে? শিলা এই কথা আগুনের মতো ছড়িয়ে দিল। শেঠজিও এই কথাটা জানতে পেরে গেল, আর শেঠজি পুরো গ্রামবাসীর সাথে মহেশের বাড়ির বাইরে পৌঁছলো। আরে ও মহেশ, ও মহেশ, আরে বাইরে এসো। কি হয়েছে শেঠজি? তুমি জানো না কি হয়েছে? তুমি সোনার কয়েনের ঘোড়া পেয়েছো, সেটা তুমি সবার থেকে লুকোচ্ছ। সোনার কয়েনের ঘোড়া? তাও আবার আমি? এই কথা আপনাকে কে বলেছে? আর কে বলবে? তোমার বউ সব গ্রামের লোকেদের বলে বেড়াচ্ছে। শেঠজি, আমার বউয়ের মাথাটা একটুখানি কাটা। যদি মিথ্যে হয় তাহলে ওকেই জিজ্ঞাসা করুন যে কবে জঙ্গলে গেল আর কি কি হয়েছে। ঠিক আছে, যা বলো, জঙ্গলে কি কি হয়েছে? আমরা জঙ্গলে পৌঁছলাম। ওটা কোনো সাধারণ জঙ্গল নয়, জাদুই জঙ্গল। ওখানে একটা গাছে রুটি ঝুলছিল, অদ্ভুত ছিল। তারপর এগিয়ে গেলাম, একটা গাছে মাছ ঝুলছিল। তারপর যখন আমরা আরো এগিয়ে গেলাম, তখন আমরা ওখানে সোনার কয়েনের ঘোড়া পেলাম, যেটা আমরা বাড়ি নিয়ে এলাম। শুনলেন তো শেঠজি, যদি বিশ্বাস না হয় তাহলে আমার ঘরে খুঁজে দেখুন। বলা, গিয়ে দেখ ঘরে কিছু আছে কি নাকি। শেঠজির লোকেরা ঘরে খুঁজে দেখলো, কিন্তু ওরা সোনার কয়েনের ঘোড়া কোথাও পেল না। এবার তো আপনার বিশ্বাস হচ্ছে? আমার কাছে কোনো সোনা নেই শেঠজি। যদি থাকতো তাহলে আপনাদের না শোধ করে দিতাম না? সেটা তো ঠিকই। শেঠজির সাথে সমস্ত গ্রামবাসী চলে গেল। ওদের যাওয়ার পরে মহেশের মুখে হাসি ফুটল। এবার আরামে জীবন কাটাবো। অন্তত এখন আর জয়ের কথা কেউ বিশ্বাস তো করবে না। আমার সোনাও সুরক্ষিত থাকবে। আরে শোনো, এইসব সত্যি হয়েছিল না? তাহলে লোক কেন আমার কথা শুনছে না? জয়া চিন্তিত ছিল, কিন্তু মহেশ খুশি হলো ওর সোনা সুরক্ষিত থাকলো বলে। চন্দ্রপুর গ্রামে বিশু আর বাবলু নামে দুজন কাঠুরে ছিল। দুজনেই প্রতিবেশী ছিল। বিশু খুব গরিব ছিল, তাও ও লোকেদের সাহায্য করত। এই নাও আম্মা। মা, তুই রোজ আমার মতো ভিখারিদের খেতে দিয়ে পেট ভরিয়ে দিস। ভগবান তোকে সারা জীবন সুখে রাখুক। বাবলুর বউ তারা সরলার ভালো মানুষকে পছন্দ করত না। ওই সরলা সবসময় ভালো মানুষই দেখায়, যখনই দেখি কাউকে না কাউকে সাহায্য করে। হ্যাঁ, বিশু ওই রকম। গ্রামের সব লোকেরা শুধু বিশুরই প্রশংসা করে থাকে। হ্যাঁ, যাকে দেখি বিশু আর সরলা, কেউ আমাদের দেখতেই পায় না। বাবলু আর তারা বিশু আর সরলার ওপর খুব হিংসা করত। বিশ্ব রোজ সকাল 6টার সময় জঙ্গলে কাঠ কাটতে চলে যেত। ওদিকে বাবলু অলস ছিল, আর ও সূর্য মাথা ওপরে ওঠার অবধি অপেক্ষা করত। এইবার তো উঠে পড়ো, আজ কাঠ কাটবে না নাকি? উঠে গেছি, চলে যাচ্ছি। দূর, এই রোজ রোজ জঙ্গলে যাও আর কাঠ কাটো।
তুমি জঙ্গলে গিয়ে কাঠ না কাটলে আমাদের সংসার কিভাবে চলবে? আমি তো এই রকম জীবনের উপর একেবারে হাঁপিয়ে উঠেছি। বাবলুর কাজ করার একটুও ইচ্ছে ছিল না, তাও ও কাঠ কাটতে জঙ্গলে যেত। বিশু সকাল থেকে সন্ধ্যা অবধি একটা বড় গাছ কেটে ফেলতো, আর ওদিকে বাবলু ছোট ছোট গাছের গুড়ি কেটে ব্যবসায়ীর দোকানে চলে যেত। ব্যবসায়ী বড় গাছের জন্য ভালো দাম দিত, ওদিকে ছোট ছোট গুড়ির কম দাম পাওয়া যেত। যখন ব্যবসায়ী বিশুকে বেশি টাকা দিত তখন বাবলুর খুব রাগ হতো। ওই বীরজু সবসময় আমার থেকে বেশি টাকা রোজগার করে, পরের বার আমিও ওর মতো বড় বড় গাছ কাটবো আর আমিও ওর থেকে বেশি টাকা রোজগার করব। পরের দিন বিশু রোজকার মতোই জঙ্গলে চলে গেল, আর ওর পিছু পিছু বাবলু ও গেল। বিশু যেদিকে গেল বাবলু ওর পেছন পেছন গেল। বিশু আর বাবলু গভীর জঙ্গলে গেল। এখানে বিশু একটা বড় গাছ দেখতে পেল। এই গাছটা কাটলে অনেক লাভ হবে, আজকে এটাই কাটার চেষ্টা করি। বাবলু একটা বড় গাছ খুঁজে নিল আর ও কাটতে শুরু করে দিল। আজ বিশুর আগে আমি গাছ কাটবো আর বেশি লাভও কামাবো। বিশু গাছের সামনে হাত জোড় করে প্রার্থনা করলো আর তারপর ওর কুঠার তুলল। কিন্তু যখনই বিশু কুঠার দিয়ে গাছ মারতে গেল, ওই গাছ কথা বলল। দাঁড়াও, আমি একটা জাদু গাছ। আর বলার পরে পুরো গাছ সোনার হয়ে গেল। সোনার গাছের আলোতে বিশুর চোখ ঝলসে গেল। আমি জানি যে তুমি একজন কাঠুরে আর গাছ কেটে তোমার সংসার চলে, কিন্তু আমায় ছেড়ে দাও, তার বদলে আমি তোমায় সোনার ফল দিচ্ছি, এতে তোমার সারা জীবন ভালোভাবে কেটে যাবে। ধন্যবাদ, এত সোনা দিয়ে তো আমি সবাইকে সাহায্য করতে পারবো। আর কখনো যদি টাকার দরকার হয় তাহলে ফিরে এসো, তোমার মতো ভালো মানুষকে সাহায্য করলে আমি খুশি হব। ধন্যবাদ। বিশু ওই সব সোনার ফল নিয়ে যেতে লাগলো। রাস্তায় বাবলু ওর হাতে সোনার ফল দেখে নিল। আরে আরে আরে, সোনার ফল, তাও আবার এতগুলো! মনে হচ্ছে বিশু কোনো জাদু গাছ পেয়েছে। আমার সোনার ফল চাই, আমি ওই সোনা দেওয়া গাছকে খুঁজেই ছাড়বো। এই উদ্দেশ্য নিয়ে বাবলু ওর কুঠোর তুললো আর সব গাছে কুঠার দিয়ে মেরে যাচাই করলো। এটাও না, এটাও না, এগুলো তো সব সাধারণ গাছ। ওই জাদু গাছ কোথায় আছে? বেজু এই রাস্তা দিয়ে এসেছিল, আমার ওই পায়ের ছাপ খোঁজা উচিত। বিশুর পায়ের ছাপ খুঁজে খুঁজে বাবলু এই জাদু গাছের সামনে পৌঁছে গেল। পায়ের ছাপ তো এখানেই শেষ হচ্ছে, তার মানে এই সেই গাছ। বাবলু কিছু না ভেবেই ওর কুঠার তুললো। দাঁড়াও, কে বলল? আমি কোনো সাধারণ গাছ না। এত সোনা, আমি যদি পুরো গাছ কেটে ফেলি তাহলে আমি এই পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি হয়ে যাব। তুমি তো খুবই লোভী মানুষ মনে হচ্ছে। হ্যাঁ, আমি তোমায় কাটতে চলেছি। দাঁড়াও, আমি তোমায় সোনার ফল দিতে পারি। আমি কি বোকা নাকি যে ওইটুকু সোনার ফল নিয়ে যাব যখন আমার সামনে সোনার গাছ আছে? বাবলু কুঠার দিয়ে মারতে চাইলো। দাঁড়াও, আমি তোমাকে অনেক সোনা দিতে পারি, ভেবে দেখো। না না না, তোমাকে পুরোটা কেটে ফেলবো আর সোনা বিক্রি করে পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি হয়ে যাব। বাবলু গুড়ির একদিক কাটার জন্য 2-3 বার মারার পরে ওই গুড়ির একটা টুকরো কেটে গেল। কিন্তু গাছ থেকে আলাদা হতেই ওই টুকরো সাধারণ গুড়িতে বদলে গেল। এ কি? তুমি আমায় একটুখানি কেটেছো, এবার দেখো। সোনার গাছটা জোরে জোরে তার ডাল নাড়ালো আর ওর ডাল দিয়ে বড় কাঁটা বেরোলো, আর ওই কাঁটা দিয়ে গাছ বাবলুর ওপর আক্রমণ করলো।
আরে রে 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 রে, এ কি করছো? তোর ভিতরে তো অনেক লোভ আছে না? আরেকবার গাছের কাঁটা গাছের ডাল থেকে বাবলুর শরীরে ঢুকে গেল। বাবলু বাজেভাবে ক্ষতবিক্ষত হলো আর ওর প্রাণ বাঁচে বাড়ির দিকে দৌড় লাগালো। ক্ষতবিক্ষত বাবলু হোঁচট খেতে খেতে ওর বাড়িতে এলো। বিশু বাবলুকে পড়ে যাওয়া থেকে বাঁচালো। বাবলুর বউ ওর বাড়ির বাইরে এলো আর কাঁদতে লাগলো। এসব কিভাবে হলো? ওই জাদুর গাছ আমাকে আমার লোভের শাস্তি দিয়েছে গো। বাবলু বিশুকে পুরো ঘটনা বলল। হে ভগবান, এইসব কি হচ্ছে গো? বৌদি, আপনি কোনো চিন্তা করবেন না, বাবলু তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। বিশু বাবলু সব কাটা বের করলো আর ওতে মলম লাগালো, আরও সেবা করলো। আর তখন বাবলু আর তারা ওদের ভুল বুঝতে পারলো। ভাই, আমি তোমার ব্যাপারে খুব ভুল ভেবেছিলাম গো, আমায় ক্ষমা করে দাও। কোনো ব্যাপার না। আমরা দুজন তোমাদের দুজনের ওপর খুব হিংসা করতাম, কিন্তু আজ দরকারের সময় তোমরাই আমাদের কাজে এলে। আমরা কত ভুল ছিলাম। তারা, কোনো ব্যাপার না, আমরা তো সবাই মানুষ, মানুষদের তো ভুল হয়ই থাকে। তোমরা দুজন নিজেদের ভুল বুঝতে পেরেছো, এটাই অনেক। বিশু ওই পাওয়া সোনা দিয়ে ওর সব গ্রামবাসীদের সাহায্য করলো। আর এখন বাবলুর তাতে কোনো আপত্তি ছিল না, না কোনো হিংসা ছিল। জাদু সোনার গাছ বাবলুকে বুঝিয়ে দিল যে ভালো মানুষই কি হয়। রামনাথ নিজের স্ত্রী সরিতার সাথে একটা গ্রামে যায়, যেখানে রাস্তায় একটা বড় বট গাছ দেখতে পায়, যার মধ্যে অনেকগুলো সোনার গয়না ঝুলেছিল। আর ওরা অবাক হয়ে গেল, আরে এটা বট গাছ নাকি কোনো গয়নার গাছ? দেখো না, এর মধ্যে কতগুলো সোনার গয়না ঝুলে আছে। আরে এখানে কেউ নেই, আমি তোমার জন্য 2-4টে গয়না পেরে নিয়ে আসছি। আরে বাপরে, আমাকে এইভাবে চড় মারলো কে? কি হয়েছে ভাই? তুমি এই গয়নাগুলো ছোঁয়ার সাহস করলে কি করে? ভালো হয়েছে যে তুমি বেঁচে গেছো, নাহলে তোমাকে মেরেই ফেলতো একেবারে। মেরে ফেলতো? হ্যাঁ, এটা হলো জাদুর বট গাছ। পাশের গ্রামে যাওয়ার আগেই যে জঙ্গল রয়েছে, ওখানকার ডাকাতরা ওই গ্রামের গয়না চুরি করে নিয়েছে। তাই ওই গ্রামে যাওয়ার জন্য যারাই যায়, তারা এই গাছে গয়নাগুলো ঝুলিয়ে ফেরার সময় আবার নিয়ে চলে যায়, বুঝেছো? আর ততক্ষণ এই বট গাছটা গয়নাগুলোকে শুধু সুরক্ষিতই রাখে না, বরং নিজস্ব জল দিয়ে গয়নাগুলোকে একেবারে চকচকে করে তোলে। আমি একেবারে নিঃস্ব হয়ে গেলাম। যদি তোমাদের কথা শুনে এই গাছে আমি গয়নাগুলো ঝুলিয়ে যেতাম, তাহলে ওই ডাকাতগুলো আমার গয়নাগুলো চুরি করতে পারতো না। আরে আমরা তোমাকে কতবার বুঝিয়েছিলাম, আর তোমার বন্ধুও তো তোমাকে বুঝিয়েছিল। ও তো নিজের গয়না এখানে ঝুলিয়েই গেল। হ্যাঁ, কিন্তু এই দাদু বিশ্বাসই করলো না। 2 লক্ষ টাকার গয়না হারিয়ে বসলো। দাও, আমার গয়না তো রয়ে গেছে, কই আমারগুলো দাও তো। হ্যাঁ হ্যাঁ, দেবো দেবো। তা তোমার নাম রামদিন, তাই না? এই হলো তোমার গয়না, দেখে নাও, একদম সুরক্ষিত। আর বট দেবতার দয়ায় তোমার গয়না একেবারে চকচকে হয়ে গেছে। দেখো দেখো দেখো। আরে কিন্তু আমার 2 লক্ষ টাকার গয়না, যদি আমি তোমাদের কথা শুনতাম তাহলে। আরে বাপরে, গয়না তো আমাদের কাছে অনেক আছে, যদি চুরি হয়ে যায় তখন? আরে আমার মতন মূর্খামি করো না বোন, এখানে ঝুলিয়ে দিয়ে যাও, ফেরার সময় গয়নাগুলো নিয়ে যেও। ওনার কথা শুনে রামনাথ আর সরিতা নিজের গয়না বার করে গাছে ঝুলিয়ে দিয়ে নিশ্চিন্ত মনে ওখান থেকে চলে যায়। রাত্রিবেলা ফেরত এসে ওরা নিজেদের গয়না চায়। রামা ওদের গয়না ফেরত দিয়ে দেয়। আরে বাহ, আমার গয়না তো সত্যি সত্যি চমক দিচ্ছে, একদম নতুন গয়নার মতো। হ্যাঁ, এবার যখনই তুমি আমাকে বলবে যে গয়নাগুলো চকচকে করে দিতে, আমি ওই গ্রামে যাওয়ার অজুহাতে এই গাছে গয়নাগুলোকে ঝুলিয়ে দিয়ে যাব। আমি তো আমার সমস্ত বান্ধবীদেরও বলবো নিজেদের গয়না যেন এই গাছেই ঝুলিয়ে দেয়। বাড়ি পৌঁছানোর পর
ওরা এই খবরটা জানতে পারলো যে ওদের মেয়েকে দেখার জন্য পাত্রপক্ষ এই বাড়িতে আসছে। আরে বাপরে, এই পাত্রপক্ষের আতিথেয়তার জন্য তো আমাদের অনেক রকমের তৈয়ারি করতে হবে। হ্যাঁ, ছেলের বাড়ির লোকেরা অনেক বড় লোক, ওদেরকে স্বাগত জানানোর জন্য আমাদের কাছেও অনেক টাকা থাকা দরকার। কিন্তু সব টাকা তো কালকের গ্রামের বিয়েতে আমরা খরচা করে ফেলেছি। এবার কি করব? আমার কথা শোনো, এই গয়নাগুলো নিয়ে গিয়ে বন্ধক রেখে দাও। 5 লাখের গয়নার 1 লাখ নিয়ে এসো। সরিতার কথা শুনে রামনাথ গয়না নিয়ে একটা স্যাঁকড়ার দোকানে যায়, যেখানে স্যাঁকড়া ওকে 20,000 টাকা দেয়। সে কি কথা? 5 লক্ষ টাকার গয়নার দাম মাত্র 20,000? ওরে বাবা, এটা 5 লক্ষের নয় রে, 50,000 টাকার গয়না। এত সোনা মাত্র 50,000 টাকার? সোনা এত সস্তা হলো কি করে? আরে ভাই, সোনা সস্তা হয়নি তো, পেতল সস্তা হয়েছে। আরে ব্যাপারটা হলো যে এগুলো আসলে পেতলের গয়না, আর তার উপরে সোনার জল করা রয়েছে। স্যাঁকড়ার কথা শুনে রামনাথ আর বাড়িতে সরিতাও অবাক হয়ে যায়। এরকম কি করে হতে পারে? এই গয়না তো আমি বাড়ির থেকে নিয়ে এসেছিলাম। আরে আমিও তো আমার বংশগত জুয়েলারির কাছ থেকে বানিয়েছিলাম, আমার কাছে সমস্ত বিলও রয়েছে, বুঝেছো? এরকম কি করে হতে পারে? ওই স্যাঁকড়া মিথ্যে কথা তো বলছে না? হ্যাঁ, ও মিথ্যে বলে কি লাভ ওর, বলো তুমি? আমার মনে হয় যে আমাদের গয়নার সঙ্গে কেউ উল্টো পাল্টা করেছে। ওই যে সেই গয়নার গাছটা। সরিতার কথা শুনে রামনাথ ভেষ পাল্টিয়ে আবার সরিতার সাথে ওই গয়নার গাছের কাছেই চলে যায়, আর গয়নার গাছে নিজের গয়না ঝুলিয়ে ওখান থেকে চলে যায়। ওদের যাওয়ার পরই রামা ওই গয়না নামিয়ে স্যাঁকড়াকে দিয়ে দেয় আর বলে, এই ফ্যামিলি রাত্রেবেলা ফিরে আসবে, ততক্ষণে তুমি এটা নিয়ে যাও আর এটাকে বদল করে একটা সেম পিতলের গয়না বানাও, আর ওর উপরে সোনার জল করে দাও, আর ভালো করে চকচকে করে দিও, যাতে এটা দেখার পর কেউ যেন সন্দেহ করতে না পারে। এই যে বাছাধন, এবার তোমরা আর গয়নার গাছে নয়, জেলে গিয়ে থাকবে। আরে ইন্সপেক্টর বাবু, আপনি? হ্যাঁ বাছাধন, এই গয়না গাছের ব্যাপারটা কি বলো তো? সাহেব, এখান থেকে পেরিয়ে গিয়ে জঙ্গলের ভেতরে আমাদের লোকগুলোই টাকাচ্ছে যে ঘোরে, আর তাদেরই ভয় দেখিয়ে এখান থেকে যারা যায় তাদের গয়না নিয়ে এই গাছে ঝুলিয়ে দিই। আর যে সেটা করতে বারণ করে তার সামনে আমাদেরই 2জন লোক চলে আসে, একজন নিঃস্ব হবার আর একজন বেঁচে ফেরার নাটক করে। আর ভয় পেয়ে সবাই এই গাছে গয়না ঝুলিয়ে চলে যায়, আর ওরা যেই চলে যায় সঙ্গে সঙ্গে সেই গয়না পেরে নিয়ে ওরকম আর একটা পেতলের গয়না বানিয়ে দিই, আর উপরে সোনার জল করে দিই, আর তাতে সেটা কেউ বুঝতেও পারে না, সন্দেহ করে না। আর অনেক বছর পরে যখন তারা সেসব জানতে পারে, তখন তো এই ঘটনা তারা ভুলেও যায় যে ওদের গয়না এই গাছের বদলে পাল্টে গেছে আর কি। হ্যাঁ, আমার মেয়েকেও যদি ছেলের বাড়ির লোকেরা দেখতে না আসতো, তাহলে আমিও তো অন্যদের মতনই এত তাড়াতাড়ি আমি আমার গয়না বন্ধক রাখতে যেতাম না, আর আমিও জানতে পারতাম না। দেখ, আমার গয়না ফিরিয়ে দিবি নাকি? ফিরিয়ে দিচ্ছি। আর শুধু তোমারই নয়, আজ পর্যন্ত যার যার গয়না নিয়েছি আমরা সকলের গয়না ফিরিয়ে দেব। হ্যাঁ, আর দিব্যিকে বলছি, আর কখনো গয়না চুরি আমরা করব না, এসব বন্ধ করে দেব। আমরা পুরো বুঝতে পেরে গেছি যে মানুষ অন্যায়ের পথ যতই বেছে নিক না কেন, কিন্তু শেষ পর্যন্ত তারা ধরা পড়েই যায়। একটা শহরে রবিশ একজন বড় ব্যবসায়ী ছিল। রবিশের মা বাবা গ্রামেই থাকতেন। মনীষা আর রোহিত ডিনার টেবিলে রবিশের জন্য অপেক্ষা করছিল। বাইরে থেকে হাসতে হাসতে রবিশও এসে গেল। কি হলো? কার ফোন ছিল? খুব খুশি মনে হচ্ছে। গ্রাম থেকে মার ফোন ছিল, আমাদের সবাইকে গ্রামে যেতে বলেছেন। গ্রামে? এখন আমরা গ্রামে গিয়ে থাকবো? চিরদিনের জন্য না, যতদিন রোহিতের স্কুল বন্ধ আছে ততদিন আমরা গ্রামে থাকবো। এতদিন সময় আছে? আজকাল তো সবই ডিজিটাল, তাহলে চিন্তা কিসের? ওয়াও, খুব মজা হবে। এবার আমিও গ্রামে সবার মতো মজা করব, ক্ষেত দেখবো আর ঘুরে বেড়াবো। তাহলে ঠিক আছে, কাল সকালেই আমরা গ্রামে রওনা দেব। তিনজনই গ্রামে যাওয়ার জন্য প্যাকিং করে শুয়ে পড়ল। পরের দিন সকালে রবিশ, মনীষা আর রোহিতের সাথে রেডি হয়ে নিজেদের গাড়িতে করে গ্রামের দিকে রওনা হলো। কয়েক ঘন্টা পরেই ওরা গ্রামে পৌঁছে গেল। ওদের দেখে দাদু ঠাকুমা খুব খুশি হলো। এতদিন পরে গ্রামে এসেছো, রোহিত তো আমাদের ভালো করে চেনেও না। না না, আমি জানি, বাবা আমাকে রোজ তোমাদের কথা বলে। সবাই শুনে খুব হাসছিল।
খাবার খেয়ে সবাই বিশ্রাম করলো, কিন্তু রোহিতের ঘুম আসছিল না। আমি গ্রামে ঘুরতে চাই, কিন্তু সবাই ঘুমিয়ে পড়েছে। এখন আমাকে একাই যেতে হবে। আমি খুবই এক্সাইটেড। রোহিত বাইরে গিয়ে ঘুরছিল। গ্রামে একটা বড় গাছের তলায় রোহিতের বয়সী কয়েকজন বাচ্চা খেলছিল। রোহিত ওদের কাছে গিয়ে কথা বলতে শুরু করলো। আমি গ্রামে ঘুরতে চাই। হ্যাঁ, তাহলে ঘোরো, আমার সাথে কেউ চলো। আমরা তোমার বন্ধু না? আর গ্রাম তো এইটুকুই, এখানে ঘোরার মতো কিছুই নেই। আমি জঙ্গলে যেতে চাই আর ক্ষেত দেখতে চাই। গ্রামের সব ছেলেগুলো নিজেদের মধ্যে ইশারা করলো। কি হয়েছে? তোমরা হাসছো কেন? কিছু না, আজকে তোমাকে জঙ্গল দেখাবো। সন্ধ্যেবেলা চলে আসবে। তোমরা সত্যি আমাকে জঙ্গল আর ক্ষেত দেখাবে তো? আরে তোমাকে বললাম তো সন্ধ্যেবেলায় চলে আসতে, তাহলে সন্ধ্যেবেলায় চলে আসবে। এখন যাও এখান থেকে, আমরা এখন খেলবো। রোহিত বাড়ি ফিরে এলো। রোহিত, এই গ্রাম একদম নতুন, আর তুই একা কোথায় গেছিলি? মা, আমি তো বাইরেই ছিলাম, কোথাও যাইনি তো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কিন্তু গ্রামের বাইরে যেও না, অনেক বিপদ আছে। কিসের বিপদ ঠাকুমা? বেশি প্রশ্ন করো না, তুমি এখনো ছোট। রোহিতকে বুঝিয়ে সবাই ছেড়ে দিল আর নিজেদের কাজ করতে ব্যস্ত হয়ে গেল। রোহিত সন্ধ্যেবেলায় জঙ্গলে যেতে ভুলে গেছিল। ও পরের দিন জঙ্গলে যাবে বলে বেরিয়ে গেল। আমি তো গতকাল সন্ধ্যেবেলায় যেতে পারিনি, কিন্তু এখন আমি ক্ষেত আর জঙ্গলে অবশ্যই যাব। সবার নজর বাঁচিয়ে রোহিত বেরিয়ে গেল। তারপর ক্ষেতের মধ্যে দিয়ে একটা জঙ্গলে পৌঁছে গেল। সেখানে ওর পায়ের তলায় একটা ছোট গাছ পড়লো। ওহ, এই গাছটা তো ভেঙে গেল। এবারে কি করব? এটাকে বাড়িতে নিয়ে চলে যাই। রোহিত জঙ্গলে না ঘুরে ওই চারা গাছটা নিয়ে সোজা বাড়ি চলে এলো। আরে রোহিত, কোথায় গেছিলে? আর এই গাছটা কোথা থেকে নিয়ে এসেছো? এটা তো এখানে বাইরেই ছিল। দাদু রোহিতের সঙ্গে কথা বলছিলেন, তখন রবিশও চলে এলো। একটা খুব জরুরি কাজ আছে, আমাদের আজকেই শহরে ফিরে যেতে হবে। কিন্তু কালকেই তো এসেছিস, তাহলে কেন এত তাড়াতাড়ি চলে যেতে হবে? খুবই জরুরি কাজ আছে। রবিশ মনীষা আর রোহিতকে তাড়াতাড়ি রেডি হয়ে গাড়িতে বসতে বলল। দুজনে তাই করলো। রোহিত ওই ভাঙা গাছটা নিয়ে গাড়িতে উঠে বসলো। তারপর গাড়িটা শহরের দিকে চলে গেল। কি হয়েছে? আমরা এত তাড়াতাড়ি ফিরে যাচ্ছি কেন? বাড়িতে চুরি হয়েছে আর কোম্পানিতেও লোকসান হয়েছে। আমরা পুরো শেষ হয়ে গেছি। কি? সব শেষ হয়ে গেল? হ্যাঁ, এবার গিয়ে দেখতে হবে কি কি হয়েছে আর কি করে হয়েছে। কিছুক্ষণ পরে ওরা নিজেদের বাড়ি পৌঁছে গেল। ঘরে ঢুকে দেখলো সবকিছু চুরি হয়ে গেছে। রবিশের গাড়িটাও পরের দিন চলে গেল। তিনজন মাটিতে বসে পড়ল আর রোহিত গাছটা এক কোনায় রেখে দিল। এবার আমরা কোথায় যাব? ভগবানের উপর বিশ্বাস রাখো, সবকিছু ঠিক হয়ে যাবে। কি হবে এবার? আমি তো কিছু বুঝতে পারছি না। একটু তো সময় দাও, সব ঠিক হয়ে যাবে। আমি ততক্ষণ গাছের ছিঁড়ে যাওয়া পাতাটা লাগানোর চেষ্টা করছি। রোহিত গাছটার কাছে গিয়ে একে চেঁচিয়ে উঠল, বাবা মা, তাড়াতাড়ি এসো। আমার মাথাটা এমনিতেই খারাপ হয়ে আছে, তুমি কেন চেঁচাচ্ছ আবার? তুমি এসে দেখো এটা কি। দুজনে উঠে এসে গাছটাকে দেখে তাদের মাথা খারাপ হয়ে গেল, কারণ গাছটায় সোনার কয়েন ঝুলছিল। ওরা সব কটা কয়েন নিয়ে চারা গাছটাকে গার্ডেনে লাগিয়ে দিল। এ তো অবাক কাণ্ড হয়ে গেল। দেখলে ভগবান আমাদের কথা শুনেছেন। রাতে খাবার খেয়ে তিনজনে শুয়ে পড়লো। সকালে উঠে যখন দেখলো তখন অবাক হয়ে গেল, কারণ ওই গাছটা একটা বড় গাছ হয়ে গেছে আর সেই গাছে ফলের জায়গায় অনেক সোনার কয়েন ঝুলছিল। এসব দেখে ওদের খুশির কোনো শেষ ছিল না। ওরা সব কয়েনগুলো একসাথে জড়ো করলো। এখন রোজই গাছ থেকে সোনার কয়েন পাওয়া যাচ্ছিল। কিছুদিনের মধ্যেই ওরা অনেক বড়লোক হয়ে গেল।